রেড রোডে সুভাষ স্মরণ, আর সেই মঞ্চ থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, শান দিলেন নেতাজি আবেগে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে দিচ্ছে। নিউজ 18 বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানান সুভাষজিরা মরে না। যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা
ভাষার প্রতি অসম্মান, বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন? সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন, নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। আক্রমণ হবে রাজনৈতিক, ব্যক্তিগত নয়। এবার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, নয়া কৌশল বিজেপির। বিজেপির লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ইতি টানা, কিন্তু তা করতে গিয়ে কখনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মমতাকে। এটাই এবার পদ্ম শিবিরের কৌশল। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিজেপি। এর বদলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতির অভিযোগগুলি তুলে ধরতে চাইছে তারা। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কি কি কাজ করবে সেসব প্রচারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্ম শিবির। কারণ তারা বিশ্লেষণ করে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করায় লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করার? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। তো সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। 5 বছর আগে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। বারবার এ রাজ্যে আসেন নরেন্দ্র মোদী। दीदी दीदी ओ दीदी, अरे दीदी दीदी दीदी, आप सुनती भी नहीं हो दीदी ओ दीदी। বিজেপির অনেকেই মনে করেন 21-এর ভোটের সময় মমতাকে তাদের দলের কোনো নেতা যেভাবে নিশানা করেছিলেন তাতে হিতে বিপরীত হয়। বাংলার অনেক ভোটারই এসব ভালোভাবে নেননি। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা ঢেলে ভোট দেন মমতাকে। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ মারা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এবার তাই রণকৌশল বদল বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ব্যক্তিগত আক্রমণ নয়, আক্রমণ হবে রাজনৈতিক। আর তার সঙ্গে থাকবে ডাবল ইঞ্জিনের সরকার হলে কি কি উন্নয়ন হবে তার প্রচার। নিউজ 18 বাংলা। নয়া বিজেপি সভাপতির প্রথম নির্দেশ। বিজেপি সভাপতি নীতিন নবীনের প্রথম নির্দেশ, জি রামজি বিল নিয়ে জোরদার প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীদের প্রচারের নির্দেশ নীতিন নবীনের। 100 দিনের কাজের নাম পরিবর্তন কেন্দ্রীয় সরকারের। মনরেগার নাম পরিবর্তনের বিরুদ্ধে সরব বিরোধীরা। পাল্টা প্রচারের নিদান বিজেপির নতুন সভাপতির। ডেডলাইন পার, আত্মসমর্পণ করলেন না খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজগঞ্জের অপসারিত বিডিওর বেপরোয়া মনোভাব। এবার তাকে গ্রেফতার করতে কোমর বাঁধছে পুলিশ। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের অভিযোগ, পুলিশের হাতে ভুরি ভুরি প্রমাণ। তবুও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে।
সুপ্রিম কোর্টের নির্দেশও মানলেন না প্রশান্ত বর্মন। ডেডলাইন পার, শুক্রবার করলেন না আত্মসমর্পণ। এবার তাকে গ্রেফতারের জন্য ঝাঁপাচ্ছে পুলিশ। His anticipatory bails have been rejected, obviously backfooted, কারণ এরকম তো সারা জীবন আর পালিয়ে বেড়াতে পারবেন না। হি ইজ এ হোয়াইট কালার্ড পারসন। তো যখন সারেন্ডার করবে তখন কিন্তু সেই কোর্ট, যার কোর্টের সামনে গিয়ে সারেন্ডার করবেন, সেই কোর্ট কিন্তু তখন বেল দিতে দ্বিধাগ্রস্ত থাকবে, কারণ ওনার কন্ডাক্টটা একদম ভালো না। গ্রেফতারে বাধা এই মুহূর্তে কেন, যখন থেকে এফআইআর হচ্ছে তখন থেকেই কোনো বাধা ছিল না। পুলিশ চাইলে, পুলিশের পাওয়ার্সের ভেতরে আছে, গ্রেফতার করতে পারে। এবার পুলিশের কোর্টে বল। এবার গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করতে পারে পুলিশ। মঞ্জুর হলেই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হবে। প্রয়োজনে প্রশান্ত বর্মনকে পলাতক দেখিয়ে প্রোক্লেমেশন ইস্যু করা যাবে। সেক্ষেত্রে পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে। প্রশান্ত বর্মনের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে পুলিশ। পুলিশের অ্যাপ্লিকেশন করতে হয় ফর ইস্যুয়েন্স অফ দ্য ওয়ারেন্ট। সেই ওয়ারেন্টে ইস্যু করবে হচ্ছে ট্রায়াল কোর্ট, যার কাছে মামলাটা পেন্ডিং আছে। এক্সিকিউট করবে পুলিশ, যার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাকে অ্যারেস্ট করা। সেইটা যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে সেই রকম গিয়ে রিপোর্ট করবে কোর্ট, তারপরে বিচার করবে যে তার এগেনস্টে প্রোক্লেমেশন ইস্যু করতে হয়। প্রোক্লেমড অফেন্ডার যাকে বলে, পলাতক। তার পরের পদক্ষেপ হচ্ছে যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট অফ হিজ প্রপার্টি। চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে ওনাকে প্রোক্লেম দেখিয়ে ট্রায়াল চলতে পারে। হ্যাঁ, এমন কিছু একটা প্রক্রিয়া আছে যেখানটায় হি উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম লিভিং দ্য কান্ট্রি, সো দ্যাট ওনার পাসপোর্ট মে বি সিজ। কিন্তু যদি চোরা পথে পালায় তাহলে তো সে আর কি পাসপোর্ট দেখিয়ে পালাবে না, সে পালাবার জন্য পালাবে। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। এবার কি তার গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নটাই উঠছে, কারণ আইনজীবীদের বক্তব্য প্রশান্ত বর্মনকে গ্রেফতারের জন্য সমস্ত আইনি বাধা কেটে গিয়েছে। এবার বল পুলিশের কোর্টে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি ঘিরে হয়রানি অব্যাহত। এবার 100 ছুঁই বৃদ্ধাকেও হিয়ারিং এ ডাক। চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের 100 ছুঁই বৃদ্ধাকেও নোটিশ। বয়সের ভারে হাঁটা চলা বন্ধ প্রায় শতায়ুর, তাকেই শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছে। কথা বলবো, সুকান্ত রয়েছে সঙ্গে। সুকান্ত, এই শতায়ু প্রায় বৃদ্ধা, তাকেও নোটিশ পাঠানো হলো, কি বলছেন বিএলও? দেখো মিমি, বিএলওর সাথে এই বিষয়ে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি, কিন্তু যেটা পরিবারের দাবি বা এলাকার মানুষ দাবি করছেন, এই শুনানিতে কিন্তু বৃদ্ধা, যিনি বলছেন দেশের প্রথম সাধারণ নির্বাচন থেকে ভোট দিয়ে আসছেন এবং প্রত্যেকটি ভোট কিন্তু দিয়ে এসেছেন এখনো পর্যন্ত, তাকে কিন্তু পৌঁছে যেতে হবে ঘাটাল চন্দ্রকোনা বিডিও অফিসে শুনানির জন্য। কিন্তু তার এখন যা পরিস্থিতি, শারীরিক অবস্থা, অর্থাৎ বয়স প্রায় 100 ছুঁই এবং তার সাথেও নানান রোগে আক্রান্ত, যার ফলে তিনি কিন্তু হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন, তিনি যেতে পারবেন না। পরিবারের দাবি যে কোনোভাবে প্রশাসনের আধিকারিকরা তার বাড়িতে এসে যদি শুনানির ব্যবস্থা করে তবেই তিনি কিন্তু ভোটাধিকার পাবেন, অর্থাৎ ভোট দিতে পারবেন। না হলে প্রশাসনকে জানানো হয়েছে সুকান্ত? হ্যাঁ, বিএলওর মারফতে কিন্তু প্রশাসনকে জানানো হয়েছে, এমনটাই পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে। এখন দেখার যে প্রশাসন কি ব্যবস্থা নেয়, ওই বাড়িতে গিয়ে শুনানির যদি ব্যবস্থা করে তবেই কিন্তু ভোটাধিকার থাকবে। এবং একদমই, অনেক ধন্যবাদ সুকান্ত। আমার ঠাকুমা, এনার বয়স 100+ বয়স, কিন্তু এনার হচ্ছে হিয়ারিংয়ে এনার নাম আসছে, কিন্তু এনার কোমর ভাঙা, পা ভাঙা, এনাকে নিয়ে কি করে আমি হচ্ছে হিয়ারিংয়ে যাব? এটা হচ্ছে মানুষকে হয়রানি করা। 700 বছরের পুরনো অত্যন্ত দামি মেহগনি গাছে কোপ, ছেঁটে ফেলা হয়েছে একাধিক ডাল, আর এই নিয়ে চুঁচুড়ায় চাঞ্চল্য। মেহগনি গাছ অত্যন্ত দামি, 1 ঘনফুট কাঠের দাম প্রায় 1,500 টাকা। এরকম দামি এবং বহু পুরনো মেহগনি গাছের মোটা মোটা ডালে কোপ। ছোট বড় সব ডাল কেটে ফেলেছে হুগলি চুঁচুড়ার এক মন্দির কমিটি। যদি কারণ ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে।
তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমরা, তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটোনি কেন। আমরা 12,000 টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি আমরা। এটা হুগলির চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলা। এখানেই এই মেহগনি গাছ গঙ্গার পাড়ে মন্দিরের জমিতে। স্থানীয়রা বলেন এই গাছ 700 বছরের পুরনো। গাছের ডালপালায় লেগে রয়েছে আবেগ, বছরের পর বছর ধরে বেড়ে উঠেছে বিশ্বাস। সেই গাছেই কোপ। হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধানের বক্তব্য, তিনি মেহগনি গাছের ডাল কাটার অনুমতি দিয়েছিলেন। মন্দির কমিটি আমার কাছে গেছিল, আমাকে নিয়ে গিয়ে কিছু ডাল দেখিয়েছে এবং বেশ কটা ডাল কিন্তু ওখানে বিপজ্জনক ছিল। আমাকে তারা বলে, আমি সেখানে যাই, গিয়ে দেখি, আমি বলেছি হ্যাঁ ছেড়ে দিতে পারবো। উপপুরপ্রধান অনুমতি দিলে কি হবে? অনুমতি তো দরকার বন দপ্তরের। সেটা কি নেওয়া হয়েছিল? বন দপ্তরের দাবি তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। আমরা যেটা দেখলাম যে বাঁশ কাটা হচ্ছে, তা বাঁশ কাটতে গেলেও সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রুলস আছে, 60 সেন্টিমিটার কি 40 সেন্টিমিটার এইরকম একটা মোটা গাছ তাকে ছাঁটার জন্য, টিমিং এর জন্য রেঞ্জার সাহেব তাকে পারমিশন দেন। রেঞ্জার সাহেবের সঙ্গে একটা আলোচনা করে নিয়ে এইগুলো যদি কাটতেন করতেন, তাহলে রেঞ্জ অফিসারকে নিয়মটা উনি জানিয়ে দিতেন। তৃণমূল পরিচালিত হুগলি চুঁচুড়া পুরসভা, সেখানে অনুমতি ছাড়া মেহগনির মতো দামি ও পুরনো গাছে কোপ। এ নিয়ে তরজা শুরু। 700 বছরের এই ইতিহাস যে গাছটি বহন করছে, এ গাছ ছাঁটা হয়েছে। এটা তো প্রায় 2 ফুটের কাছাকাছি রেডিয়াস, এত বড় তো কাটা যায় না। এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ যে গাছ যেটা প্রায় 700 বছরের ইতিহাস বহন করছে, সেই গাছকে যাতে বাঁচিয়ে রাখা যায়। বন দপ্তরে যাব, যে গাছই কাটুক না কেন অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। বিপজ্জনক ডালটাকে খালি ছাড়তে হবে, আর মানুষও বাঁচবে। এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে। এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই। হুগলি চুঁচুড়া থেকে সোমনাথ দে, নিউজ 18 বাংলা। 3 হেক্টর জমিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োডাইভার্সিটি পার্ক। এই পার্কে প্রায় 800 প্রজাতির কয়েক হাজার গাছ। চাঁদের পাহাড়ের বাওবাব, আফ্রিকান যে গাছ দেখে মুগ্ধ হয়েছিলেন শঙ্কর, সেই বাওবাবের দেখা মিলল পশ্চিমবঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োডাইভার্সিটি পার্কে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকে বোটানি বিভাগের বিল্ডিং, এর গায়ে প্রায় 3 হেক্টর জমিতে বায়োডাইভার্সিটি পার্ক। 2016 সালে তৈরি এই পার্কে প্রায় 800 প্রজাতির গাছ, দেশি বিদেশি সব মিলিয়ে কয়েক হাজার গাছের সংসার। পার্কটা ক্যাম্পাসের ভেতরে মোটামুটি 3 হেক্টর ল্যান্ডের মধ্যে করা হয়েছে। এই 3 হেক্টর ল্যান্ডের ভেতরে আমাদের হার্বাল গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, ডাই গার্ডেন আছে, ফাইকাস গার্ডেন আছে, পাম গ্রোভ আছে, মাইনর ফ্রুটস গার্ডেন আছে, তারপরে নাটস এন্ড সিডস গার্ডেন আছে, স্পাইস গার্ডেন আছে। যেরকম আমরা অনেক রেয়ার গাছ যেগুলো পাওয়া যায় না আর কি, সহজে পাওয়া যায় না, থ্রেটেন্ড গাছ যেগুলো আছে, সেই সমস্ত গাছ আমরা নিয়ে এসে এখানে লাগানোর চেষ্টা করি। বাওবাব, পুত্রঞ্জীব, বহেরা থেকে তুলসী, পলাশের মতো নানা রকমের গাছ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বাগান, এখানেই গবেষণা করেন পড়ুয়ারা। এটি ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বায়োডাইভার্সিটি এডুকেশনাল কনজারভেশন পার্ক। এটাতে আগামী দিনে গুরুত্ব অপরিসীম। এই কারণে বলছি, ছেলেমেয়েরা এই যে লাইভ একটা প্র্যাকটিক্যাল জায়গায় এসে দেখতে পাচ্ছে। আগামী দিনে যেটা ভাবছি যে এই যে হার্বেল যে প্রোডাক্টগুলো এখন ভীষণভাবে আমাদের দরকার হয়ে পড়ছে, যেগুলো টক্সিক মেটেরিয়াল থেকে নিজেদেরকে আলাদা করে রাখার জন্য, এই পার্কটাকে ইউজ করে আগামী দিনে আমরা হার্বেল প্রোডাক্ট কিভাবে নানান স্তরে নিয়ে যেতে পারি এবং তার জন্য যে ধরনের গবেষণা করা দরকার বা যে ধরনের পরিকাঠামো করা দরকার, সেগুলোর দিকে আমরা চিন্তা ভাবনা করছি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।